ওই তো ওই তো জ্ঞান ফিরছে। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র অনিমেষই দিতে পারবে। সেদিকে ফিরে দেখলাম, ধীরে ধীরে চোখ পিটপিট করতে করতে উঠে বসেছে অনিমেষ। খানিকটা সোজা হয়ে বসে সে অবাক দৃষ্টিতে চতুর্দিকে দেখতে লাগলো। আমি তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ভাইয়া, এখন একটু ঠিক লাগছে? ঘাড় নেড়ে সম্মতি জানায় অনিমেষ। আমি তার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলাম, হঠাৎ এত রাতে ওই ঘরে গিয়েছিলে কেন? আর সে ঘরে এমন কি ঘটলো যার জন্য তুমি ওরকম আর্তনাদ করে উঠেছিলে? আমার প্রশ্ন শুনে প্রথমে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল অনিমেষ। তারপর সে যা বলল তা শুনে আমি আর নরেশ দুজনেই থ হয়ে গেলাম। অনিমেষ বলল, নমস্কার, বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক অনির্বাণ ভট্টাচার্যের লেখা একটি অলৌকিক ভৌতিক গল্প, নরেশ পাকরাশির জাদুঘর। লেখক অনির্বাণ ভট্টাচার্যের জন্ম কলকাতায়। উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক পাশ করার পর করেছেন শিক্ষকতা। রহস্য রোমাঞ্চ জঁরের সাহিত্য চর্চাই তার পছন্দের বিষয়। ইতিমধ্যে ওনার বহু গল্প অডিও স্টোরি হিসেবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। বঙ্গ সাসপেন্স চ্যানেলে এটি ওনার লেখা তৃতীয় গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, নরেশ পাকরাশির জাদুঘর। কলিং বেল বাজতেই দরজা খুলে গেল ভিতর থেকে। বুড়ো রাখহরি মুখ বার করে দেখলে। আমাদের পরিচিত মুখগুলোর দিকে তাকিয়েই তার খৈনি খাওয়া হলদে দাঁত বের করে হেসে বলল, ও আপনারা বাবু, আসুন 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 বাবু, এবারে অনেকদিন বাদে এলেন বাবু, আসুন আসুন। হ্যাঁ, তা প্রায় মাসখানেক বাদে এলাম। তুমি ভালো আছো তো? ও হয়ে আর কি, চলে যাচ্ছে একরকম। তোমার বাবুটি কই? তার বিকেলের সন্ধ্যা আহ্নিক মিটেছে? বুড়ো রাখহরি আবার হেসে একটা কিছু বলতে যাবে, এমন সময় দোতলা থেকে ঘণ্টার ধ্বনি ভেসে এলো। সেদিকে ইশারা করে বৃদ্ধ বলল, ওই এইবারে হয়েছে, আপনারা যান, ঘরে গিয়ে বসুন, বাবু এসে পড়বেন এক্ষুনি, ততক্ষণে আমি চা নিয়ে আসছি। সারাদিন কাজকর্ম সেরে সরাসরি এখানে চলে এসেছি। আসবো আসবো করে আশা হচ্ছিল না, যা গরম পড়েছে। বাড়ি ফিরে গা হাত পা ধুয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলেই ঘুম নেমে আসছে চোখে। আর পরিচিত মানুষদের বাড়ি যাওয়াই হচ্ছে না। এমনিতেই মোবাইলের দাপটে আজকাল সম্পর্কগুলো সব ইথার তরঙ্গে বাঁধা পড়েছে। আমার মতো গুটি কয় মানুষ যা একটু যোগাযোগ রাখে, সেটাও কদিন ধরে হচ্ছিল না। তাই আজ আর বাড়ির দিকে যাইনি। কলেজ স্ট্রিট থেকে ট্যাক্সি ধরে সোজা এই 7 নম্বর দত্তপাড়া লেনে এসে উঠেছি। এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি রাধাকান্ত দেব, উত্তর কলকাতার এক বিখ্যাত বনিদি পরিবারের এক প্রকার কুলাঙ্গার সন্তান বললেই চলে। না, অসামাজিক কাজকর্ম করিনি বটে, তবে যেটা করি সেটা আমাদের শতবর্ষ প্রাচীন বনেদি পরিবারের সদস্যদের চোখে গর্হিত তো বটেই। হাতিবাগানে আমাদের সোনা এবং ছাতার দুটো বহু পুরনো দোকান আছে, শরিকি দোকান। আমাদের পরিবারের অধিকাংশ ছেলেরাই ওই দুটোর কোনো একটা দোকানে কাজ করে, একমাত্র আমি ব্যতিক্রম। কলেজ স্ট্রিটে আমার একটা প্রকাশনার সংস্থা আছে, বই বেচাকেনাও হয় অবশ্য। বিগত 15 বছর ধরে মা সরস্বতীর আরাধনা করেই আমার অন্ন সংস্থান হয়। উত্তর কলকাতার দেবরায় পরিবারের ছোট ছেলে বইপাড়ায় দোকান করেছে শুনে আত্মীয় স্বজনরা একেবারে ছিছি করে উঠেছিল। বাবা কাকারাও এজন্য আর কাউকে এ বিষয়ে বিশেষ কিছু বলেন টলেন না। প্রথম প্রথম খারাপ লাগতো, কিন্তু এখন ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে।
আমার সাথে আজ এ বাড়িতে আর একজন এসেছে। ছেলেটি আমার থেকে বছর 5-এর ছোট, নাম অনিমেষ চক্রবর্তী। অনিমেষ পেশায় একজন লেখক। বইপাড়ায় ইদানিং ছেলেটির বেশ নামডাক হয়েছে। তবে লেখক প্রকাশকের সম্পর্কের বাইরেও আমাদের মধ্যে একটি অন্য বন্ধুত্বপূর্ণ আত্মীয়তা আছে। ওর প্রথম বই আমিই প্রকাশ করেছিলাম, তাই কৃতজ্ঞতাবশতই হোক কিংবা অন্য কোনো কারণে ছেলেটি আমাকে বেশ ভালোবাসে। আমিও ছেলেটির যথেষ্ট গুণগ্রাহী। ওর হাতের লেখার মতোই স্বভাবটিও বেশ মিষ্টি, তাই মাঝে মধ্যেই দুজনের সময় হলে এদিক ওদিক ঘুরে বেড়ায়। বেতের গদি আঁটা সোফাটার দিকে দেখিয়ে ওকে বললাম, বসো হে অনিমেষ। অনিমেষ সোফাটায় বসে চতুর্দিকে দেখতে দেখতে জিজ্ঞাসা করলো, এটা কার বাড়ি রাধাকান্ত দা? ও, তোমাকে তো নরেশের পরিচয়টা দেওয়া হয়নি। নরেশ আমার কলেজ জীবনের বন্ধু, দারুণ প্রাণ খোলা মানুষ। যখনই সময় পাই তখনই আমি এখানে চলে আসি ওর গল্প শুনতে। আবার তাই বলে ভেবো না সে একজন লেখক, মোটেও তা নয়। তবে সারা জীবন লোকটা কম হিল্লি দিল্লি করেননি, কাজেই ওর স্টক অপরিসীম। কলেজ জীবন থেকেই অলৌকিকের প্রতি নরেশের একটা বিশেষ আকর্ষণ ছিল, কাজেই ও যেখানেই শুনতো কোনো অলৌকিক ঘটনা ঘটেছে বা ঘটে তখনই সেখানে ছুটে গেছে। আর এমন পাগল, সেই অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত নানান জিনিসপত্র বেশ চড়া দামে কিনেও এনেছে। দেখলাম অনিমেষের মুখটা হাঁ হয়ে গেছে। ঘাড় নেড়ে বললাম, এতেই অবাক হচ্ছ? ওর সেই সমস্ত জিনিসের সংগ্রহ দেখলে তো তোমার চোখ কপালে উঠবে। উনি ওই সমস্ত জিনিস বাড়িতে এনে গুছিয়ে রেখেছেন? তবে আর বলছি কি, রীতিমতো ছোটখাটো একটা প্রাইভেট মিউজিয়াম বানিয়ে ফেলেছে নরেশ। ও আসুক, আমি বললে তোমায় দেখাবে। তবে সকলকে ওই জিনিস দেখায় না। অবশ্য দেখার মতো আছেই বা কি। এই ধরো একটা ছাতা, এতে আর কি দেখার আছে? কিন্তু ওই ছাতার পিছনেই এমন একটা গল্প লুকিয়ে আছে যা শুনলে আশ্চর্য হয়ে যাবে। ওই রকমই পিছনের গল্পগুলো বাদ দিলে জিনিসপত্রগুলো নিহাতি মামুলি। অধিকাংশ লোক বিশ্বাসই করবে না যে এমন সাধারণ জিনিসের পিছনে অমন অসাধারণ সব কাহিনী লুকিয়ে আছে। তাই তো পারতপক্ষে সে কাউকে এ সমস্ত জিনিস দেখায় না। খুব কাছের মানুষ বা তেমন বিশ্বাসী লোক হলে তবেই সে ঘরে প্রবেশাধিকার মেলে। আচ্ছা, কি করেন ভদ্রলোক? জীবনে অনেক কাজই করেছে সে, কিন্তু কোনোটাই বেশি দিন টেকাতে পারেনি। তার ওই খামখেয়ালি স্বভাবের জন্যই বেশি দিন কোনো কিছুই করা হয়নি পাকরাশির। এ তো রায়বাবুর তারিণী খুঁড়োর কথা মনে করিয়ে দিচ্ছে। একটু হেসে জবাব দিতে যাব, এমন সময় দরজার বাইরে থেকে নরেশের গলা পেলাম। ঠিকই বলেছেন মশাই, আমার অবস্থা অনেকটা তারিণী খুঁড়োর মতোই, তবে পার্থক্য আছে। তারিণী খুঁড়ো নতুন কাজের সন্ধানে পুরনো কাজ ছাড়তেন, আর আমার ব্যাপারটা ঠিক উল্টো। নিজের খামখেয়ালিপনার চক্করে আমি নিজেই পুরনো কাজ হারাতাম, ফলে নতুন কাজ খুঁজতে হতো। বলতে বলতে নরেশ ঘরের ভিতরে ঢুকে এলো। ওর পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, কপালে অভ্যাস মতো তিলক কাটতে ভোলেনি সে। উঠে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। নরেশ একগাল হেসে বলল, নববর্ষের কোলাকুলিটা এতদিনে সারা গেল তাহলে? কি আর করব বলো, কলকাতা শহরটা যেন দিন দিন ইট ভাটা হয়ে উঠেছে। যা গরম, কাজকর্ম সেরে আর কোথাও বেরোতে শরীর দেয় না। সাফাই গাইলাম আমি। তারপর নরেশের সাথে অনিমেষের আলাপ করিয়ে দিয়ে বললাম, নরেশ ও হচ্ছে অনিমেষ, একজন উদীয়মান লেখক। আর অনিমেষ এ হচ্ছে আমার কলেজ জীবনের সহপাঠী ও বন্ধু নরেশ পাকরাশি। অনিমেষ উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। প্রতি নমস্কার জানিয়ে নরেশ বলল, নমস্কার। আরে বসুন বসুন, আবার দাঁড়ানোর কি আছে? রাখহরিতা একটা ট্রেতে করে 3 কাপ চা আর ডালমুট নিয়ে এসেছে। চায়ের কাপ হাতে তুলে নিয়ে অনিমেষকেও ইশারা করলাম।
একটা কাপ হাতে তুলে নিয়ে অনিমেষ বলল, নরেশবাবু, কিছু মনে করবেন না যেন, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। মনে তো করবই ভাই, আপনি যদি এসব বাবু টাবু বলেন তাহলে মনে করার যথেষ্ট কারণ আছে বই কি। তবে আপনার ওই কথায় আমি কিছু মনে করিনি। বেশ বেশ, তাহলে নরেশ দাই বলবো, কিন্তু তাহলে আপনিও আমাকে রাধাকান্তদার মতো তুমি করেই বলবেন। আমি আপনাদের দুজনের থেকেই বয়সে বেশ খানিকটা ছোট, আর তাছাড়া ওই আপনি আজ্ঞেতে বড্ড বিব্রত বোধ করি। আচ্ছা ভাই, তবে তাই হোক। অনিমেষ জিজ্ঞাসা করল, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? আমি এখন ঠিক কি করি সেটাই জানতে চাইছো তো? ঘাড় নাড়ে অনিমেষ, একটু বিব্রত হয়ে জবাব দেয়, না মানে, যদিও আপনার বাড়িটা ঠিক কলকাতায় নয়, একটু আউটস্কার্টে, তবু আজকের দিনে এমন একখানা বাড়ি মেনটেন করা। এই জবাবটা আমি দিচ্ছি। আসলে হয়েছে কি জানো অনিমেষ, বছর 10 আগে নরেশ মা লক্ষ্মী বাম্পারের একটা লটারির টিকিট কাটে। ঘটনাচক্রে সেই টিকিটেই প্রথম পুরস্কার বাঁধে 10 কোটি টাকা। সব কেটে কুটে 8.5-9 মতো পেয়েছিল। তারপর সেই টাকাই বেশ বুদ্ধি করে বিভিন্ন খাতে ইনভেস্ট করে নরেশ, আর তার থেকেই মাসিক যে পরিমাণ সুদ পায় তা অধিকাংশ সাধারণ মধ্যবিত্তের মাসিক রোজগারের থেকে বড় বেশি কম নয়। এছাড়া মালদায় ওর পৈতৃক ভিটে জমি জমা আছে, আমবাগান, বুঝলে হে, সেই আমবাগান থেকেও বছরে একটা মোটা উপার্জন হয় ওর। সবচেয়ে বড় কথা, নরেশ অকৃতদার, বিয়ে থা করেনি। কাজেই একা মানুষের পক্ষে যে ওর উপার্জনটা নেহাতই মন্দ নয় তা নিশ্চয়ই এবার আন্দাজ করতে পারছো। অনিমেষ ঘাড় নাড়ল। নরেশকে বললাম, ভাই ওকে তোর পার্সোনাল কালেকশনটা দেখিয়ে দে তো। লেখক মানুষ, যদি সেখান থেকে কোনো প্লট পায় তবে আমার বই বেচে 2 পয়সা রোজগার হয় আর কি। বলে চোখ টিপলাম আমি। নরেশ পাকরাশি হো হো করে হেসে উঠে বলল, তুই শালা পাকা ব্যবসাদার হয়ে উঠেছি। নববর্ষের পর বন্ধুর সাথে দেখা করতে আসার সময় এই জন্য বেচারা অনিমেষকে বগল দাবা করে নিয়ে এসছিস? 1 ঢিলে 3 পাখি। 2 পাখি বুঝলাম, তোর সাথে দেখা করা আর অনিমেষকে গল্পের প্লট জোগাড় করে দেওয়া, কিন্তু 3 নম্বর পাখিটা কি? কেন, রাখো হরিদার হাতের বোনা খিচুড়ি? তুই ভালোবাসিস জেনে যখনই তুই আসছিস শোনে তখনই বানাতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই গন্ধ পাবি। বেশ বেশ, সেসব হবে ক্ষণ। আগে অনিমেষকে তোর জাদুঘরটা দেখাবি কিনা বল। নরেশ পাকরাশি কোনো আপত্তি জানায়নি। হাতের চা শেষ করে ওর পেছনে আমি আর অনিমেষ সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। লম্বা বারান্দার একপাশে পরপর 4টে ঘর। একেবারে শেষের ঘরটা নরেশের ওই ব্যক্তিগত সংগ্রহশালা হিসেবেই ব্যবহার করা হয়। ও ঘরে আমি আগেও গেছি, কিন্তু যতবারই গেছি ততবারই ঘরের ভিতরে ঢুকলেই কেমন যেন গাটা ছমছম করে ওঠে। চতুর্দিকে ছড়িয়ে থাকা জিনিসগুলো কেমন যেন চোরা চোখে তাকিয়ে থাকে আমার দিকে। একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরে। ঘরটার দরজার সামনে সবসময় তালা দেওয়া থাকে। একবার এক চোর বাবাজি রাতের অন্ধকারে বারান্দা টপকে ওই ঘরে ঢুকেছিলেন। পরের দিন সকালবেলা ব্যাটাকে ঘরের ভিতরেই অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখা যায়। রাখহরিদা চোখে মুখে জল দেওয়াতে লোকটার জ্ঞান ফেরে। চোখ মেলেই সে উন্মাদের মতো আচরণ করতে শুরু করে। রাতে ওই ঘরে ঢুকে সে নাকি কাকে দেখেছে। তার বক্তব্য, ওই ঘরে নির্ঘাত কোনো অশরীরী প্রেতাত্মার বাস। লোকটার মানসিক অবস্থা এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিল যে দয়াপরবশ হয়ে নরেশ আর পুলিশের হাঙ্গামায় জড়ায়নি। ব্যাটাকে কড়া হুমকি দিয়ে ছেড়ে দিয়েছিল। তবে সে এ ব্যাপারে নিশ্চিত ছিল যে ওই চোর আর কোনো দিন এ বাড়িতে ঢোকার সাহস করবে না। তারপর থেকেই ওই ঘরটা তালা দিয়ে রাখে সে। পাঞ্জাবির পকেট থেকে চাবি বার করে 8 লিভার তালাটা খুলে দরজার পাল্লায় আলতো ঠেলা দিল নরেশ।
ক্যাঁচ শব্দে ভিতর দিকে সরে গেল দুটো হলদে রং করা সেগুন কাঠের পাল্লা। একটা কড়া কর্পূরের গন্ধ নাকে এসে ধাক্কা মারল। অনিমেষ জিজ্ঞাসা করল, এ ঘরে কি কর্পূর দেওয়া হয়? ঘাড় নেড়ে সম্মতি জানায় নরেশ। অনিমেষ অবাক হয়ে জিজ্ঞাসা করে, সাধারণত বাড়িতে কোনো ঘর বন্ধ থাকলে ন্যাপথলিন দেওয়ার একটা প্রচলন আছে, কিন্তু কর্পূর। তোমার সব প্রশ্নের জবাব দেব ভাই। আসো আসো, ভেতরে আসো। বলে ঘরের আলোগুলো জ্বেলে দিয়ে একে একে সমস্ত জানালাগুলো খুলে দিল নরেশ পাকরাশি। আর সেই আলোতে ঘরের ভিতরে চতুর্দিকে বিভিন্ন তাকে সাজানো বিভিন্ন জিনিসপত্রের সম্ভার চোখে পড়ল। কোথাও একটা কাঁচের পাত্রে সামান্য একটা আলপিন, কোথাও একটা মরার মাথার খুলি, কোথাও একটা আধপোড়া মোমবাতি, আবার কোথাও একটা আস্ত নরকঙ্কাল। দেখলাম নরেশ অবাক হয়ে চতুর্দিকে তাকিয়ে দেখছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যে এমন একটা সংগ্রহশালা গড়ে তুলতে পারে তাও কল্পনাও করেনি। বাইরে বেশ জোরে হাওয়া দিচ্ছে, ঝড়ের পূর্বাভাস হতে পারে। যা গরম পড়েছে, মাঝে মধ্যে কালবৈশাখী হলে মন্দ হয় না। হাওয়ার দাপটে কাঠের কারুকার্য করা জানালার পাল্লাগুলো স্বাভাবিকের চেয়েই বেশ জোরে এদিক ওদিক করছে। সেদিকে দেখতে দেখতে শুনতে পেলাম অনিমেষ জিজ্ঞাসা করছে, আচ্ছা নরেশদা, আপনার হঠাৎ এ সমস্ত জিনিসে আগ্রহ হলো কেন? না মানে, কেউ ডাক টিকিট জমায়, কেউ পুরনো বই সংগ্রহ করে, আবার কাউকে কাউকে নানান ছোট বড় পাথর সংগ্রহ করতেও দেখেছি, কিন্তু এমন অলৌকিক সংগ্রহশালা কোনোদিনও দেখিনি। মাথার ব্যাকব্রাশ করা চুলে হাত বোলাতে বোলাতে নরেশ পাকরাশি গর্বিত সংগ্রাহকের মতন মৃদু হেসে জবাব দিল, আসলে কি জানো, একটা বয়স পর্যন্ত ভূত প্রেত কিংবা ঠাকুর দেবতা কিছুতেই কোনো বিশ্বাস ছিল না। এই চর্মচক্ষে যা দেখা যায় না বা নিজের কানে যেটা শোনা যায় না, তেমন কোনো কিছুই যে পৃথিবীতে থাকতে পারে তা মানতাম না। বন্ধুদের সাথে তর্ক করে বাজি ধরে শ্মশানে রাত কাটিয়েছি, কলকাতা এবং শহরতলির বিভিন্ন বিখ্যাত হানাবাড়িতে অ্যাডভেঞ্চার করেছি, এমনকি এক বেটা ভণ্ড তান্ত্রিকের থেকে মরার মাথার খুলি জোগাড় করে বাড়িতে এনে রেখেছি, কিন্তু কিছুতেই কিছু দেখিনি বা শুনিনি। জাগ্রত দেবদেবতা কিংবা প্রথিতযশা জ্যোতিষতান্ত্রিকের সান্নিধ্য করেছি, তাতেও লাভ হয়নি বিশেষ। তারপর কলেজ জীবনে একটা ঘটনা ঘটলো, বুঝলে, আর সেই ঘটনাটাই আমার চিন্তাভাবনাকে বইয়ে দিল সম্পূর্ণ বিপরীত খাতে। চির নাস্তিক এই নরেশ পাকরাশি হয়ে উঠল ঘোরতর আস্তিক। এখন ভূত প্রেত দত্তি দানব ঠাকুর দেবতা সহজেই আমার প্রচণ্ড বিশ্বাস। অবশ্য বিশ্বাস জন্মালেও অন্ধবিশ্বাস হয়নি মোটেও। সমস্তটা অত্যন্ত পরখ করে নিয়ে তবেই নিজের মূল্যবান সময় এবং মন নিবেশ করি। বাঁ পাশের কাঁচের পাল্লাওয়ালা কাঠের আলমারির দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নরেশ। তারপর আবার বলে, ওই ঘটনার পর এই সমস্ত লৌকিক এবং অতিলৌকিক ঘটনায় আমার বিশ্বাস জন্মায়। আমি বুঝতে শিখি যে আমাদের জ্ঞানের বাইরেও এই নীল পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা সহজে দেওয়া যায় না। সে ঘটনা যে প্রত্যক্ষ করছে একমাত্র সেই বুঝতে পারে কতটা ভয়ঙ্কর ব্যাপার তার সামনে ঘটে চলেছে। কথাগুলো বলতে বলতে নরেশ পাকরাশি একটু কেঁপে উঠল। আমি জানি সে কোন ঘটনার কথা বলছে। এই ঘটনা বহু আগেই ওর মুখে শুনেছি। বিষয়টা মাথায় আসতেই আমার গাটা কেমন ছমছম করে উঠল। বললাম, ওই রাজগীরের কথাটা বলছিস তো? নরেশ কোনো কথা না বলে স্রেফ ঘাড় নেড়ে সম্মতি জানালো। অনিমেষ একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করল, রাজগীর? কেন, সেখানে কি হয়েছিল রাধাকান্তদা? আমি কেন? ঘটনাটা যার সাথে ঘটেছে সেই নরেশ পাকরাশিতে তোমার সামনেই বসে আছে, ওকেই বলতে বলো পুরো বিষয়টা। এই নরেশ, বল না। বলছি, আসলে ওই ঘটনার কথা মাথায় এলে
এত বছর পরেও ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করি। মনে হয় বুঝি এই কথাগুলো বলেই ভয়ে ভয়ে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকালো সে। আর ঠিক তখনই সন্ধ্যার অন্ধকার আকাশের বুক চিরে একটা লালচে সাদা বিদ্যুৎ খেলে গেল চারপাশ আলোকিত করে। সেই বজ্রপাতের শব্দে কেমন যেন কেঁপে উঠল নরেশ। ঝড়ের বেগ বাড়ছে, বাইরে থেকে ধুলোবালি এবার হাওয়ার বেগে ঘরের ভিতর ঢুকে আসতে শুরু করেছে। আমার বন্ধু পাকরাশি বলল, সবাই মিলে হাত লাগিয়ে একটু জানালাগুলো বন্ধ করে দিয়ে এসো তো, নাহলে এক্ষুনি সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আমি, অনিমেষ আর নরেশ একসাথে জানালা বন্ধ করতে ছুটে গেলাম। সেই শহরতলির চতুর্দিকে এখনো ঘন সবুজের সমারোহ। পাল্লা বন্ধ করতে করতে দেখলাম বিদ্যুৎ চমকের আলোয় সেই জনহীন চরাচর ঝড়ের আবেশে উন্মত্তের মতো মাথা দোলাচ্ছে। কালবৈশাখী শুরু হয়েছে। ছিটকিনি আটকানোর আগে শেষবারের মতো ঠান্ডা জলো বাতাস বুক ভরে টেনে নিলাম। এবার গুছিয়ে বসে পাঞ্জাবির পকেট থেকে অতি পরিচিত ফ্লেক ব্র্যান্ডের সিগারেট বার করে তাতে আগুন ধরালো নরেশ। অনিমেষের মুখের দিকে একবার দেখে নিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, দেখো ভাই, বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার, তবে আমি যে কাহিনী বলতে চলেছি তাকে আর যাই হোক মিথ্যা বলে দাগিয়ে দিও না, এইটুকুই অনুরোধ। অনিমেষ কোনো জবাব না দিয়ে স্রেফ ঘাড় নাড়ল। নরেশ পাকরাশি বলে চলল, কলেজ জীবনে আমাদের এক বন্ধু ছিল, শান্তনু মিত্র। বড় দরাজ মেজাজ, দিল খোলা মানুষ ছিল শান্তনু। আমি, রাধাকান্ত, শান্তনু সবাই প্রেসিডেন্সির ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। তবে পড়াশোনায় আমাদের থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে ছিল শ্রীরামপুরের মিত্র পরিবারের মেজ ছেলে শান্তনু মৈত্র। না, শুধু পড়াশোনাই বা বলছি কেন, তর্ক বিতর্ক, রাজনীতি, তাৎক্ষণিক বক্তৃতা, খেলাধুলা সবেতেই সে ছিল সমান পারদর্শী। শ্রীরামপুরে ওদের 5 পুরুষের জমিদারি। ওর মুখেই শুনেছিলাম ব্রিটিশ আমলে কোন এক সাহেবকে তুষ্ট করে ওই চত্বরে একচেটিয়ে কারবার করে তুলেছিল মিত্ররা। কারবার বলতে কাপড়ের ব্যবসা, তবে স্বদেশি কাপড় নয়, হাঁস বিলেত থেকে আমদানি করা খাঁটি বিদেশি থান। সেই থান আমদানি করে নিজেদের মিলে বিদেশি জামা কাপড় বানানোর বরাত পেয়েছিল শান্তনুর পূর্বপুরুষেরা। কার্যত তাদের জমিদারি আরও ফুলে ফেঁপে উঠেছিল। এখন এইসব কাণ্ড যখন হচ্ছে, তখন জমিদারিতে শান্তনুর ঠাকুরদা স্বর্গীয় শ্রী অতীন্দ্রমোহন মিত্র ক্ষমতায়। এই অতীন্দ্রমোহন ছিলেন চূড়ান্ত ভোগবাদী এবং স্বৈরাচারী পুরুষ। নিজের মনমর্জি ছাড়া অন্য কারো কোনো কথা তিনি কানে নিতেন না। তখনকার বেশিরভাগ জমিদারদের মতোই ইনিও গরিব সাধারণ মানুষদের মানুষ বলেই গণ্য করতেন না। অবশ্য বাঙালি জমিদারদের ইতিহাস ঘাঁটলে এমন চরিত্র প্রচুর দেখা যাবে, তাই এতে বিশেষ আশ্চর্যের কিছু ছিল না। আমরাও বিষয়টাকে খুব আমল দিইনি, কিন্তু এই অত্যাচারী অতীন্দ্রমোহনের আরেকটি বদগুণ ছিল। ওর ছিল মেয়ে ছেলের দোষ। সন্ধ্যা গড়ালেই নারী সঙ্গের জন্য ছটফট করতেন ভদ্রলোক। অবশ্য এমন একটি লোককে যদি ভদ্রলোক বলতে চাও তো। সিগারেটের শেষ টানটুকু দিয়ে ফিল্টারটা ছাইদানে গুজে দিল নরেশ। তারপর মুচকি হেসে বলল, আমার ঠাকুমা বলতেন, নারীর রস দুনিয়া বশ। খুব রসিক মানুষ ছিলেন আমার ঠাকুমা। তো এক্ষেত্রেও অন্যথা হলো না। যত রোজগার বাড়তে লাগলো, ততই এ বিষয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন অতীন্দ্রমোহন। একে বেহিসাবি অত্যাচারী, তার উপর এই নারীর রস। কাপড়ের কারবার থেকে যেমন হু হু করে পয়সা আসতে লাগলো, তেমনই এইসব বেহিসেবি কাজকর্মে সেই উপার্জন জলের মতো বেরিয়ে যেতে আরম্ভ করল। প্রথম বিষয়টায় গা করেনি অতীন্দ্রমোহন। পরে যখন তার টনক নড়ল, ততক্ষণে মেয়ে ছেলের নেশা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। দিনের আলো মরে আসার সাথে সাথেই নারীর শরীরী বিভঙ্গ, তার সাথে নাচ গান, সুরার টান,
ওকে স্থির থাকতে দিত না। হাতে টাকা না থাকলে প্রয়োজনে বন্ধু বান্ধবদের থেকে টাকা ধার করে নিজের নেশা পূরণ করতে ছুটে যেতেন ভদ্রলোক। কখনো শ্রীরামপুর, কখনো হুগলি, কখনো বা কলকাতার শোভাবাজারে রাত কাটাতেন। সারা রাত মজলিস করে ওই বাইজি বাড়িতেই শুয়ে পড়তেন তিনি। শাঁসালো খদ্দের দেখে সেখানকার লোকেরাও বিশেষ বাধা দিত না। দিনের আলো ফোটার পর গাড়ি ধরে আবার বাসায় ফিরে যেতেন। এই নিয়ে বাড়ির সদস্যদের সাথে তার সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। শান্তনুর ঠাকুমাকে বরের কুকর্ম সইতে হতো মুখ বুঝে, কারণ মুখ খুললেই নিজের স্ত্রীকে বেধড়ক মারধর করতেন। দিন দুনিয়ার কাউকেই যে ভদ্রলোক বিশেষ কেয়ার করতেন না তা তো আগেই বলেছি। আর নিজের বউ তো মানুষই নয়, তার গায়ে হাত তোলার অধিকার তো আছেই। তবে পরিবারের দিক থেকে তাকে কেউ পছন্দ না করলেও বাড়িতে একমাত্র অভিভাবক হিসেবে সকলেই ভদ্রলোককে বেশ ভয় পেত। শান্তনুর বাবা ছিলেন অতীন্দ্রমোহনের ছোট ছেলে। 3 ছেলের বাপ অতীন্দ্রমোহন কোনোদিন নিজের ছেলে মেয়েদের কথাও ভাবেননি। ওর এই কুকর্মের কি পরিমাণ সাজা তার ছেলে মেয়েদের ভোগ করতে হচ্ছে সেটা একবারও ভেবে দেখেননি ভদ্রলোক। তবু পরিবারের দিক থেকে কোনোদিন কোনো রকম বিরোধিতার সম্মুখীন হননি তিনি। বিপদটা এলো বাইরে থেকে। কথায় বলে রতনে রতন চেনে, শুয়োর চেনে কচু। তেমনই এক মানকচুর সাথে মুলাকাত হলো অতীন্দ্রমোহন। লোকটির নাম পেয়ারিলাল। এই পেয়ারিলাল ছিল অবাঙালি। দিল্লির কোন এক অখ্যাত বা কুখ্যাত জায়গা থেকে উঠে এসেছিল লোকটা। সোজা কথায় লোকটা ছিল মেয়েদের দালাল। পরে জানা গিয়েছিল দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় নিজের কুকর্ম চালাতো এই অপকণ্ড। এখানে কোন এক গন্ডগোল পাকিয়ে অবশেষে এই বাংলায় এসে ভিড়েছিল। শোভাবাজারের এক বাইজি বাড়িতে এই পেয়ারিলালের সাথে আলাপ হয় অতীন্দ্রমোহনের। সে অতীন্দ্রমোহনকে বলে, हजूर, आप कितना तकलीफ लेते हैं? बाजी बारी आने से आपका इज्जत जाता है, साथ में रुपया भी ज्यादा लगता है। आप हमको एक बार मौका दे के देखिए, हम आपके घर में अच्छा अच्छा लड़कियां लेके जाएंगे। आपको कहीं पे जाने की जरूरत नहीं और पैसा भी कम पड़ेगा। প্রস্তাবে রাজি হয়ে যায় অতীন্দ্রমোহন। খরচ কমবে, এদিকে নিজের বাড়িতে বসেই ফুর্তি করা যাবে। সব মিলিয়ে ব্যবস্থা মন্দ নয়। ঠিক হয় আগামী রথযাত্রার দিন একটি মেয়ে নিয়ে শ্রীরামপুরের মিত্র বাড়িতে গিয়ে উঠবে পেয়ারিলাল। যেমন বলা তেমন কাজ। মিত্র বাড়ির পিছন দিকে 3 তলার বড় হলঘরটায় আসর বসানোর আয়োজন করা হলো। নির্দিষ্ট দিনে একটি মেয়েকে সাজিয়ে গুছিয়ে হাজির করলো সেই অপকণ্ড দালাল। ব্যাস, সেই শুরু। তারপর থেকে প্রায় নানান গ্রাম্য মেয়েদের ভুলিয়ে ভালিয়ে পয়সার লোভ দেখিয়ে মিত্র বাড়িতে নিয়ে হাজির করত সে। সেই নারী শরীর নিয়ে কয়েকদিন ফুর্তি চলতো, তারপর জমিদারের মন ভরে গেলে মেয়েটিকে টাকা পয়সা দিয়ে বিদায় করা হতো। এই সমস্ত বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই ওই মেয়েগুলোর কোনো সম্মতি থাকতো না। এক প্রকার জোর করেই তাদের উপর অত্যাচার চালাতো অতীন্দ্রমোহন আর পেয়ারিলাল। মাস 8 ভালোই চলল। এরপর একদিন ঘটল সেই বিপদ। সেবার মেদিনীপুর থেকে একটা মেয়েকে তুলে এনে ফুর্তি চলছে মিত্র বাড়িতে। 3য় দিন মধ্যরাতে হঠাৎ একটি প্রচণ্ড গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অতীন্দ্রমোহনের বাড়ির লোকজন ভয় আতঙ্কে দিশেহারা হয়ে ছুটে যায় সেই নাচ ঘরে। এর আগে ও বাড়ির কেউ ওই ঘরে কোনো দিন যায়নি। সেই প্রথম ওই ঘরে ঢুকে বাড়ির সকলেই থমকে যায়। সবাই দেখে রঙিন ঝাড়বাতি, সাদা মখমলের গদি, সুরাপাত্র, বিদেশ থেকে আনানো বাহারি কাচের গ্লাস ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। আর তারই মাঝে মুখ থুবড়ে পড়ে আছে জমিদার অতীন্দ্রমোহন মিত্রের রক্তাক্ত মৃতদেহ। তার দেহটা সোজা করে দেখা যায় ঠিক বুকের কাছে একটা প্রচণ্ড গুলির ক্ষত। গুলিটা সোজা বক্ষ ভেদ করে হৃদস্পন্দন বন্ধ করে দিয়েছে। আর এভাবেই
শ্রীরামপুরের মিত্রবাড়ির এক কালো অধ্যায়ের যবনিকা পতন ঘটে। এরপর বহু বছর কেটে গেছে, কিন্তু অতীন্দ্রমোহনের মৃত্যুর কারণ কি তা আর জানা যায়নি। সে সময় থানা পুলিশ হয়েছিল যথেষ্ট, তবে বিশেষ লাভ হয়নি। সেই মেয়েটিকে বা পেয়ারিলালকে আর কোনোদিন কেউ দেখেনি। সকলের ধারণা হয়েছিল যে আখের বুঝে নিয়ে ওই পেয়ারিলালই গুলি করে হত্যা করে জমিদার মশাইকে, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিত্রবাড়ির সকলেই এই অমীমাংসিত হত্যাকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে ধরে নিয়ে ধীরে ধীরে সব ভুলে যেতে আরম্ভ করে। এমনিতেই অতীন্দ্রমোহনের অত্যাচারে ঘর ও বাইরের লোকেরা অতিষ্ঠ হয়ে থাকত। তার মৃত্যুতে সকলে এক প্রকার স্বস্তিই পেয়েছে, যা হয় আর কি। এই পর্যন্ত বলে থামল নরেশ বাগরাশি। বন্ধ জানালার বাইরে প্রচণ্ড ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের শব্দ টের পাওয়া যাচ্ছে। কাঠের পাল্লাগুলো নেহাত শক্ত, তাই রক্ষে, না হলে এতক্ষণে প্রবল দাপটে সেই দুর্যোগ ঘরের ভেতরে সেঁধিয়ে যেত। অনিমেষ গল্প শুনতে মশগুল হয়ে গেছিল। এতক্ষণে হুঁশ ফেরে তার। বন্ধ জানালার দিকে তাকিয়ে সে একটু বিস্মিত হয়ে বলে ওঠে, বাপ রে, কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে! অনেক দিন বাদে এত জোর কালবৈশাখী হচ্ছে, তাই না? তা যা বলেছ, তবে চিন্তার কিছু নেই। আশা করি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। হ্যাঁ, থেমে গেলেই তো ভালো। প্রায় 8টা বাজে। কথা বলতে বলতে কখন যে এতটা রাত হয়েছে টেরই পাইনি। আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা না থামলে বড় মুশকিলে পড়বো রাধাকান্তদা। নিজের হাত ঘড়িটা দেখে পাল্টা জবাব দেয় অনিমেষ, আরে চিন্তা করো না ভাইয়া, রাখো হরিদা এমন চমৎকার খিচুড়ি বানায় না, খেলে বুঝবে। মাংস পোলাও ফেল। আচ্ছা, তারপর কি হলো নরেশদা? নরেশ পকেট থেকে আরেকটা সিগারেট বার করে ধরালো। একটা টান দিয়ে নীলচে ধোঁয়া ছেড়ে বলল, এরপর কেটে গিয়েছে বেশ কয়েক দশক। আমরা তখন সবাই প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছি। কলেজে পা দিয়ে রীতিমতো ডানা গজিয়েছে বলা চলে। বাড়ির বড়দের খুব একটা তোয়াক্কা করছি না। মার্কস, ফ্রয়েড, ইডিপাস নিয়ে কারণে অকারণে তরজা করছি। নানান জায়গায় বক্তৃতা, বিতর্ক সভা, বায়োস্কোপ দেখা, আড্ডা, এমনকি টুকটাক রাজনীতিও করছি। এইসব করতে করতে একদিন পরিচয় হলো আমাদেরই সহপাঠী শান্তনু মিত্রর সাথে। আগেই ক্লাসে ওকে দেখেছি, কিন্তু এর আগে কখনো কথা হয়নি। একদিন এরকমই ঝড় বাদলার বিকেলে কলেজ থেকে বেরিয়ে কিভাবে বাড়ি ফিরবো ভাবছি, এমন সময় পিছন থেকে একটি কণ্ঠস্বর শুনে ফিরে তাকালাম। আপনার কাছে দেশলাই হবে? তাকিয়ে দেখলাম সেই শান্তনু। দেশলাই বাড়িয়ে দিতেই সেটা ঘষে একটা বিদেশি সিগারেট ধরালো। বাড়ি ফিরবেন কিভাবে ভাবছেন, তাই তো? হ্যাঁ, যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আপনার বাড়ি কোথায়? দক্ষিণ কলকাতায়, বেশ অনেকটাই যেতে হবে। যতক্ষণ না দুর্যোগ কমছে ততক্ষণ কফি হাউসে বসা যাক নাকি? প্রস্তাব মন্দ নয়। দুজনে মিলে কফি হাউসের একটা টেবিল দখল করে বসলাম। সেখানেই একথা সে কথার পর মিত্রবাড়ির পূর্বপুরুষ শ্রী অতীন্দ্রমোহন মিত্রের এই কেচ্চা কাহিনীর গল্প প্রথম শুনেছিলাম। সবটা বলে শান্তনু বলেছিল, সবাইকে তো বলতে পারি না ভাই। তোমাকে সমঝদার মনে হলো তুমি অন্তত এসব নিয়ে হাসাহাসি করবে না। বনেদি জমিদার পরিবারে কত কেচ্ছাই তো থাকে, তা তো সকলে আর বোঝে না। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এসব কথা আমি কাউকে বলবো না। কিন্তু এমন দাপুটে রঙিন মানুষের এমন করুণ পরিণতি। আচ্ছা, তোমাদের পরিবারে কেউ কখনো সত্যিটা জানার চেষ্টা করেনি? না। বুঝেছি। ওরকম অত্যাচারী মানুষকে তোমরা আসলে ভুলে যেতেই চেয়েছিলে, তাই তো? প্রশ্নটা শুনে শান্তনু মিত্র আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। বলেছিল, আমরা যা চাই তাই কি পাই?
চাওয়া আর পাওয়ার মধ্যে বিস্তর ফারাক থেকে যায়। ওর কথা না বুঝতে পেরে আমি জিজ্ঞেস করলাম, মানে? হ্যাঁ, এটা ঠিক যে শ্রীরামপুরের মিত্র পরিবার তাদের পূর্বপুরুষ অতীন্দ্রমোহনকে ভুলে যেতেই চেয়েছিল। এমন একটা কলঙ্কিত অধ্যায় কেই বা মনে রাখতে চায় বলো? তবে ভুলতে চেয়েও আমরা আমার ঠাকুরদা অতীন্দ্রমোহনকে ভুলতে পারি। এখনো ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু খুলে বলবে? আসলে ওই প্রতি রাত্রে 3 তলার পিছনের ওই বড় হল ঘর থেকে, মানে যে ঘরটা আমার ঠাকুরদা নাচ ঘর বানিয়েছিলেন, সেখান থেকে তিনি নিজের অস্তিত্ব জানান দেন। কেমন ইতস্তত করে কথাগুলো বলেছিল শান্তনু। রয়ের ইডিপাস নিয়ে তখন মেতে রয়েছি। অতিলৌকিক বা অলৌকিক কোনো কিছুতেই যে আমার আস্থা ছিল না তা তো তোমাদের আগেই বলেছি। ছেলেটির এই কথা শুনে ফ্যাক ফ্যাক করে হেসে উঠলাম। ভাই শান্তনু, এতক্ষণ যে গল্পটা শোনাচ্ছিলে সেটা নেহাত সাদামাটা নয়। তার সাথে এমন আষাঢ়ে গল্প জুড়ে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? আমার কথায় ছেলেটা একটু অপ্রস্তুত হলো, একটু বিব্রত হয়ে বলল, আষাঢ়ে গল্প? আমার এই কাহিনী তোমার গাল গল্প বলে মনে হলো? ততক্ষণে ঝড় বৃষ্টি কমে এসেছে। নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে টেবিল ছেড়ে উঠতে উঠতে সে বলল, তোমার কেন? সারা পৃথিবীর যদি এই গল্প আষাঢ়ে বলে মনে হয়, তাহলেও কিছু করার নেই। কারণ তোমাদের কাছে যেটা মিথ্যা, সেটা আমার কাছে দিনের আলোর মতন সত্যি। প্রতিদিন শ্রীরামপুরের মিত্রবাড়ির 3 তলার ওই ঘরটা নিহত অতীন্দ্রমোহনের উপস্থিতিতে গম গম করে ওঠে। দিনের বেলা আলো নেভার আগেই সারা বাড়িতে বড় বড় আলো জ্বেলে দেওয়া হয়। বাড়ির সদস্যরা প্রতিটা রাত একটা কলঙ্কিত অধ্যায় ভোলার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। হ্যাঁ, এটা ঠিক যে আমার সেই পূর্বপুরুষ কোনোদিনও পরিবারের কারো ক্ষতি করেনি, কিন্তু তা সত্ত্বেও প্রতি রাত্রে নিজের উপস্থিতি সজোরে জানান দিয়ে যায়। আমার বলা এই কাহিনী যদি তোমার বিশ্বাস করতে অসুবিধা হয়, তবে নিজে এসেই পরীক্ষা করে দেখতে পারো। আমার আমন্ত্রণ রইল। এই বলে হন হন করে কফি হাউস থেকে বেরিয়ে যায় শান্তনু মিত্র। বুঝতে পারি ওভাবে হেসে ওঠায় ছেলেটা অপমানিত বোধ করেছে, কিন্তু এইভাবে সত্য যাচাই করার জন্য নিমন্ত্রণ দিয়ে গেল, এই ব্যাপারটা আমার হজম হয়নি। পরের দিনই তোমার এই রাধাকান্ত দাকে পুরো বিষয়টা খুলে বলি। আমারই কৌতূহলে সাড়া দিয়ে রাধাকান্ত আমার সাথে শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা হয়। তখন বৈশাখ মাসের শেষ দিক। ট্রেনে করে শ্রীরামপুর স্টেশনে গিয়ে যখন নামলাম, ততক্ষণে বিকেল হয়ে গেছে। স্টেশন চত্বরে জিজ্ঞেস করতেই সকলে এক বাক্যে মিত্রদের বাড়ি দেখিয়ে দিল। তখন তো আর এখনকার মতো এত গাড়ি ঘোড়ার সুবিধা ছিল না, তাই পায়ে হেঁটেই ওদের সেই প্রকাণ্ড বাড়িটার সামনে গিয়ে হাজির হলাম দুজনে। আমাদের দেখে তো শান্তনু আমাদের দুজনকে খাতির করে ভেতরে নিয়ে গেল, বাড়ির বড়দের সাথে আলাপ করিয়ে দিল, তারপর চা জল খাবারেরও ব্যবস্থা করলো। চা খেতে খেতে শান্তনু ফিস করে বলল, তোমাদের আসার কারণ আমি বেশ বুঝতে পারছি। ভুলটা আমারই। ঝোঁকের বশে তোমাকে ওইভাবে চ্যালেঞ্জ না করলেই পারতাম। আমি জানি তোমরা অতীন্দ্রমোহনের ঘটনাটা প্রত্যক্ষ করতেই এখানে এসেছো, তবে কাজটা ভালো করনি। অতীন্দ্রমোহনের প্রেতাত্মা এ পরিবারের কারোর কোনো অনিষ্ট করেনি ঠিকই, কিন্তু দুজন বহিরাগত মানুষের সাথে তিনি কি করবেন তা আমি জানি না। আসলে এর আগে কোনো বাইরের লোক এ বাড়িতে রাত কাটায়নি। সন্ধ্যের আগেই বাড়ি ফিরে চলে গেছে। আমি বলি কি, তোমরা ফিরে যাও। ঝোঁকের বশে কোনো বিপদ আপদ ঘটে গেলে আমি তোমাদের বাড়ির লোকেদের কি জবাব দেবো বলো তো? আমি একটু মাথা চুলকে বললাম, সে তো বুঝলাম, ফিরে যেতাম, কিন্তু আকাশের অবস্থা তো বিশেষ ভালো নয়। ওই দেখো, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। এতটা পথ যেতে গিয়ে যদি মাঝ রাস্তায় ঝড় বাদলার মধ্যে পড়ে যাই, তাহলে তো আরো বিপদ হবে। তুমি চিন্তা করো না,
তুমি যখন নিষেধ করেছো তখন আমরা ঘর থেকে বেরোবো না। একটা রাতের তো মামলা, কাল সকালেই। আর এর মধ্যে যদি তোমার সেই পূর্বপুরুষের প্রেতাত্মার দেখা পেয়ে যায়, তাহলে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে যাবে বলো। আমাদের জবাব শুনে শান্তনু মিত্র আর দাঁড়ালো না, সম্ভবত একটু রেগে গিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। আমি রাধাকান্তকে কানে কানে বললাম, বেচারা ঝোঁকের মাথায় চ্যালেঞ্জ করে ফ্যাসাদে পড়ে গেছে, ভেবেছিল আমরা এত দূর আসবো না। আর এমন হঠাৎ উদয় হয়, সে বেচারি কোথা থেকে যে ঠাকুরদার ভূত নামিয়ে আনবে সেটাই ভেবে পাচ্ছে না। আমাদের সহপাঠীর পরিস্থিতির কথা ভেবে দুজনেই খিলখিলিয়ে হেসে উঠলাম। সময় গড়ালো নিজের মতো। রাত বাড়ার সাথে সাথেই ঝড় বৃষ্টির দাপটও বাড়ল তালে তালে। আমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল দোতলার পিছন দিকের একটা ঘরে। শান্তনুর কথা মতো সেই ঘরের উপরেই ছিল অতীন্দ্রমোহনের নাচ ঘর। সেই ঘরেই প্রতি রাতে বসত নাচ গানের আসর। রাতে আমাদের বেশ এলাহি খাওয়া দাওয়া হলো। তবে লক্ষ্য করছিলাম, রাত যতই বাড়ছিল ততই শান্তনুর কপালে চিন্তার ভাঁজ বাড়ছিল। শেষে বেশ খানিকক্ষণ আমাদের সাথে গল্প করে নিজের ঘরে শুতে চলে গেল সে। যাওয়ার সময় বলে গেল, তোমরা আর যাই করো, রাতের বেলা এই ঘর থেকে একেবারে বেরিও না। আমরা দুই বন্ধু আরও কিছুক্ষণ গল্পগুজব করে অবশেষে শুয়ে পড়লাম। তখন কত রাত হবে খেয়াল নেই। হঠাৎ একটা খটখট শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলাম রাধাকান্ত ইতিমধ্যেই উঠে বসেছে। সে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ওটা কিসের শব্দ ভাই? মনে হচ্ছিল কোনো বৃদ্ধ যেন একটা লাঠি হাতে করে আমাদের ঘরের ঠিক উপরের ঘরটায় পায়চারি করছে। আমি বললাম, এই চল তো দেখি। কিন্তু শান্তনু যে ঘর থেকে বেরোতে নিষেধ করে গেল, নিষেধ অমান্য করে এই রাতের বেলা অপরিচিত মানুষের বাড়িতে বেরোনোটা কি ঠিক হবে? আরে ছাড় তো, আমরা কি চুরি করতে বেরিয়েছি নাকি? আর না বেরোলে জানবো কি করে শব্দটা কিসের? এমনটাও তো হতে পারে আমাদের ভয় দেখানোর জন্য শান্তনু এসব করছে। শোন, আমরা সাবধানে ঘর থেকে বেরিয়ে একদম সন্তর্পণে 3 তলায় উঠব, তারপর উঁকি মেরে দেখবো যে ওই ঘরে ঠিক কি হচ্ছে, তারপরে নিচে নেমে আসবো। এই বলে এক প্রকার জোর করে টানতে টানতে ওকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। গোটা মিত্র বাড়ি তখন নিঝুম। মানুষগুলো ঘুমোচ্ছে না বাড়ি ছেড়ে চলে গেছে তা বোঝার উপায় নেই। প্রকাণ্ড বাড়িটার প্রতিটা ঘরের দরজা বন্ধ। বাইরে বেরোতেই বুঝতে পারলাম ঝড় থেমে গেলেও বজ্রপাত এবং বৃষ্টি সমানতালে হয়ে চলেছে। এক ধাপ করে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠলাম। এই তলায় তেমন ঘর বিশেষ নেই, অল্প 2-4টে যা আছে সবই গুদাম ঘর বলেই মনে হলো। কেবল প্রকাণ্ড হল ঘরটা রাতের অন্ধকার মেঘে হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেলাম দুজনে। ওই ঘরের ভেতর যেই থাকুক সে যেন আমাদের উপস্থিতি টের না পায়, সেই দিকে কড়া নজর রেখেছিলাম আমরা। তখন ওই ঘরে ঢুকতে আর কয়েক পা বাকি, হঠাৎ একটা বজ্রপাত হলো, আর প্রায় সাথে সাথেই ক্যাঁচ শব্দ করে সেই হল ঘরের দরজাটা একা একাই খুলে গেল। বাইরে থেকেই দেখলাম ঘরের ভিতর নিকষ কালো অন্ধকার। কেবল একটা বড় ঝাড়বাতি লালচে আলো বিচ্ছুরণ করে টিম টিম করে চলছে। সেই আলোয় ঘরের অন্ধকার দূর হওয়ার বদলে তার রহস্য যেন আরো বাড়িয়ে তুলেছে। হঠাৎ কোথা থেকে সেই লালচে আভা পেরিয়ে একটা ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে এলো। কোনো অবয়ব আমাদের চোখে পড়ল না,
কেবল একটা লাঠি হাওয়ায় ভরপুরে মাটিতে ঠক ঠক শব্দ করতে করতে এগিয়ে আসছে আমাদের দিকে। একেবারে দরজার গোড়ায় এসে সেই ছায়ামূর্তি থমকে দাঁড়িয়ে পড়ল। সে যেন আমাদের দুজনকেই দেখছে। অচেনা মানুষ দেখে ওই অলৌকিক মূর্তি যেন বুঝে নিতে চাইছে আমরা কারা। আমি আর রাধাকান্ত তখন বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে আছি সেদিকে। দুজনেই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না যা দেখছি তা সত্যি না ভ্রম। এমন সময় সেই ঘরের ভিতর থেকে একটা ক্রুদ্ধ স্বর ভেসে এলো। কে তোমরা? এখানে কি চাই? জানো না এখানে আসা নিষেধ? এক্ষুনি ফিরে যাও, না হলে কথাগুলো বলে অট্টহাসিতে ফেটে পড়ল সেই কণ্ঠস্বর। হাসির দমকের সাথে সাথে ওই ছায়ামূর্তি কেঁপে কেঁপে উঠছিল। কোনো রকমে নিজেদের সামলে নিয়ে দৌড়তে দৌড়তে নিচে নেমে এসেছিলাম আমরা। শুনতে পেয়েছিলাম আমাদের পিছন দিকে সশব্দে সেই নাচ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বাকি রাতটুকু নিজেদের ঘরেই কাটিয়ে পরের দিন কলকাতায় ফিরে এসেছিলাম। পরে কি খেয়াল হওয়াতে শান্তনুর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম ওই লাঠিটা। সেও বিশেষ আপত্তি করেনি। শুনেছিলাম লাঠিটা দিয়ে দেওয়ার পর থেকে ও বাড়িতে আর কখনো অতীন্দ্রমোহনের উপস্থিতি টের পাওয়া যায়নি। কথাগুলো বলে উঠে গিয়ে কাঁচের শোকেস থেকে একটা লাঠি বার করে এনে অনিমেষের হাতে দিল পাকরাশি। এ লাঠি আমি আগেও দেখেছি। মাথার কাছে হাতির দাঁতের কাজ করা একটা সিংহের মূর্তি, আর লাঠির ডগাটা সোনা দিয়ে বাঁধানো। অনিমেষ লাঠিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। ওর চোখে মুখে তীব্র অবিশ্বাস ঝিলিক দিয়ে যাচ্ছে। আমি হেসে বললাম, অবশ্য ওকে দোষ দিয়ে বিশেষ লাভ নেই। সেই ঘটনা নিজের চোখে না দেখলে আমারই বা এসবে বিশ্বাস হতো নাকি। আমার কথা শেষ হওয়ার আগেই রাখহরিদা দরজার গোড়া থেকে মুখ বার করে বলল, চলে আসুন বাবু, রাতের খাবার দিয়ে দিয়েছি। তুমি আবার? আপনার পছন্দের ভুনা খিচুড়ি আর পাঁপড় ভাজা করেছি। ঝটপট চলে আসেন বাবু, খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মুখে তোলা যাবে না। একটা খটখট শব্দে ঘুমটা ভেঙে গেল আমার। রাখহরিতার হাতের ভুনা খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে আমি আর অনিমেষ রাতে বাড়ি ফিরতে পারিনি। ঝড় থেমে গেলেও বৃষ্টি থামেনি একটুও। অগত্যা নরেশের বাড়িতেই রাত কাটানো হয়েছে আমাদের। নরেশ একতলার ঘরে আমার আর অনিমেষের শোয়ার বন্দোবস্ত করে দিয়েছে। এই ঘরটায় আগেও রাত কাটিয়েছি, কাজেই ঘুমোতে আমার খুব একটা অসুবিধে হয়নি। না হলে অচেনা জায়গায় চট করে আমার আবার ঘুম আসে না। অবশ্য অনিমেষের একটু অসুবিধা হচ্ছিল, তো যাই হোক, গল্প করতে করতে একসময় দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। নরেশের শোয়ার বন্দোবস্ত দোতলায়। আমাদের সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে সে শুতে চলে গেছিল। খটখট শব্দে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলাম। শব্দটা যে দোতলা থেকে আসছে তা নিয়ে সন্দেহ নেই। ঘরের ভিতর একটা নাইট বাল্ব চালানো ছিল। তার নীলচে আলোয় হঠাৎ বহু বছর আগে শোনা একটা এরকমই শব্দের কথা মনে পড়ে গেল আমার। শ্রীরামপুরের মিত্র বাড়িতে শোনা নিহত অতীন্দ্রমোহনের লাঠির শব্দের মতোই অবিকল শব্দ হচ্ছে দোতলা থেকে। আমার শোবার ঘরের উপরেই নরেশের সেই জাদুঘর। শব্দটা যে ওখান থেকেই আসছে তা নিয়ে সন্দেহ নেই। কি করব না এসব ভাবছি, হঠাৎ খেয়াল করলাম যে বিছানায় আমার পাশে কেউ শুয়ে নেই।
এতক্ষণ অনিমেষ শুয়েছিল এই জায়গায়, এখন জায়গাটা বেবাক ফাঁকা। ব্যাপারটা লক্ষ্য করার সাথে সাথেই একটা প্রচণ্ড আর্তনাদের শব্দে আঁতকে উঠলাম আমি। দোতলার সেই জাদুঘরের ভেতর থেকে ভেসে এলো অনিমেষের মর্মভেদী চিৎকার। আর কিছু ভাবার অবকাশ নেই, ঘর থেকে বেরিয়ে পড়ি কি মরি করে ছুটলাম দোতলার দিকে। দোতলায় উঠে গিয়ে দেখলাম বারান্দায় নরেশ পাকরাশি হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। বুঝতে অসুবিধা হলো না, সেও চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, অনিমেষের গলা শুনলাম যেন, শব্দটা তো ওই জাদুঘরের দিক থেকেই আসছে বলে মনে হলো। আমিও তাই ভাবছি, অমন চিৎকারের তো একটাই মানে। ভয়ার্ত কণ্ঠে বলা নরেশের সেই কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই দরাম করে সেই জাদুঘরের দরজা খুলে গেল। আর সেই ঘরের ভিতর দিয়ে ঘোলাটে চোখে টলতে টলতে বেরিয়ে এলো অনিমেষ। বাঁ হাত দিয়ে নিজের বুকটা চেপে ধরে আছে সে। তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল ছেলেটা একটা ঘোরের মধ্যে রয়েছে। মাত্র কয়েক কদম এগিয়েই আর একটা আর্তনাদ করে বৃষ্টি ভেজা খোলা বারান্দায় মুখ থুবড়ে পড়ে গেল সে। আমি আর নরেশ পাকরাশি মিলে ধরাধরি করে অনিমেষকে নরেশের ঘরে নিয়ে গেলাম। বিছানায় শুইয়ে দিয়ে তার চোখে মুখে জলের ছিটা দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। নারীর গতি খুব অস্বাভাবিক ঠেকলেও তার যে বড় কিছু হয়নি এটা বুঝতে পেরে দুজনেই নিশ্চিন্ত হলাম। কি হলো বলো তো ছেলেটার? তাছাড়া এত রাতে ওই জাদুঘরে গেলই বা কেন সে? কিছুই তো মাথায় ঢুকছে না ভাই। আমার কথা শেষ হবার আগেই নরেশ ইশারায় অনিমেষের দিকে দেখিয়ে বলল, ওই তো জ্ঞান ফিরছে। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র অনিমেষই দিতে পারবে। সেদিকে ফিরে দেখলাম ধীরে ধীরে চোখ পিটপিট করতে করতে উঠে বসেছে অনিমেষ। খানিকটা সোজা হয়ে বসে সে অবাক দৃষ্টিতে চতুর্দিকে দেখতে লাগলো। আমি তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ভাইয়া, এখন একটু ঠিক লাগছে? ঘাড় নেড়ে সম্মতি জানায় অনিমেষ। আমি তার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলাম, হঠাৎ এত রাতে ওই ঘরে গিয়েছিলে কেন? আর সে ঘরে এমন কি ঘটলো যার জন্য তুমি ওরকম আর্তনাদ করে উঠেছিলে? আমার প্রশ্ন শুনে প্রথমে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল অনিমেষ। তারপর সে যা বলল তা শুনে আমি আর নরেশ দুজনেই থ হয়ে গেলাম। অনিমেষ বলল, গল্প করতে করতে তুমি তো একসময় ঘুমিয়ে পড়লে, তারপর আমিও অনেক করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু অচেনা জায়গায় আর অন্যের বিছানায় আমার চট করে ঘুম আসতে চায় না। এবার বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছি, এমন সময় কোথা থেকে যেন একটা গজলের সুর ভেসে এলো। আর সে সুর যে কি মোহময় আমি আমি তা তোমায় বলে বোঝাতে পারবো না রাধাকান্তদা। ভারী কৌতূহল হলো জানো, মানে প্রথমে ভেবেছিলাম নরেশদা সম্ভবত পুরনো কোনো রেকর্ড বাজিয়ে শুনছেন। গানের সুরটা যে দোতলা থেকেই আসছিল সেটা বেশ আমি বুঝতে পারছিলাম। ভালো করে শোনার জন্য ঘর থেকে বেরিয়ে আমি পায়ে পায়ে দোতলায় উঠে এলাম। দোতলায় উঠেই বুঝতে পারলাম যে গানটা আসছে ওই জাদু ঘর থেকে। ধীর পায়ে আমি এগিয়ে গেলাম ঘরটার দিকে। হালকা ধাক্কা দিতে খুলে গেল দরজাটা। আমি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলাম। আর প্রায় সাথে সাথেই সন্ধ্যাবেলায় পাকরাশিদার দেখানো সেই লাঠিটা কোথা থেকে যেন আমার পায়ের সামনে এসে পড়ল। আর পিছন না ভেবে আমি নিজ হয়ে কুড়িয়ে নিলাম লাঠিটা। আর হাতের দাঁতের কাজ করা সেই সিংহ মূর্তিতে হাত রাখতেই হঠাৎ যেন ভোজবাজি হলো। নিমেষের মধ্যে চতুর্দিক পাল্টে গেল রাধাকান্তদা।
আমার চোখের সামনে থেকে সেই অন্ধকার জাদুঘর মুছে গিয়ে এক সম্পূর্ণ অন্য দৃশ্য ফুটে উঠল। আমি দেখলাম কোনো এক পুরনো জমিদার বাড়ির নাচ ঘরে এসে উপস্থিত হয়েছি। দিকে দিকে সাদা মহলের গদি আটা বসার ব্যবস্থা রয়েছে, মাথার উপর দিয়ে ঝুলছে বাহারি ঝাড়বাতি, চতুর্দিকে কাচের নকশা কাটা নানান সুদৃশ্য ঘর সাজাবার জিনিস। আর একজন রূপবতী নারী ঘরের মাঝখানে নৃত্য বিভঙ্গে সুরমূর্ছনা তুলেছেন। তার সেই গান আর শরীরে বিভঙ্গ আমায় মুগ্ধ করছিল। আমি যেন কলের পুতুলের মতো নিজের অজান্তেই একটা মখমলের গদিতে বসতে উদ্যত হলাম। আর তখনই একটা বড় বেলজিয়াম কাঁচের আয়নায় চোখ পড়ল আমার। আশ্চর্য হয়ে দেখলাম কোথায় আমি? আমার জায়গায় লাঠি হাতে দাঁড়িয়ে আছে এক শ্বেত পোশাক পরিহিত ভদ্রলোক। ভদ্রলোকের মাথায় ব্যাকব্রাশ করা লম্বা চুল, তার নেশাতুর চোখ দুটো আয়নার ওপার থেকে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে আমি একবার ভাবলাম, এ কি আমি স্বপ্ন দেখছি? পরক্ষণে আমার ভুল ভাঙল। না না, এ কোনো স্বপ্ন নয়, এ ঘোর বাস্তব। আমি পরিবর্তিত হয়েছি এক সম্পূর্ণ অচেনা মানুষে। নিজের শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। মজলিসি চালিয়ে গদিতে হেলান দিয়ে বসে পকেট থেকে নোটের তালা বের করে আমি ছুঁড়ে দিলাম সেই নারীর দিকে। ওই রূপবতী নারী নোটের তারা কুড়িয়ে নিয়ে এগিয়ে এলো আমার দিকে। তার সেই রূপ যৌবন আমার শরীরে এবং মনে হিল্লোল তুলল। মনের মধ্যে তখন শত প্রশ্নের ভিড়, আর এদিকে কোনো কিছুতেই আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি যেন হঠাৎ করে একটা অন্য মানুষের শরীরে ঢুকে পড়েছি। নির্লজ্জের মতো সেই অপরিচিতা যুবতীর গালে চুমু খেতে এগিয়ে গেলাম। আর তখনই একটা বন্ধ দরজা ঠেলে অবাঙালি চেহারার এক প্রৌঢ়কে ঠেলতে ঠেলতে ঘরের ভেতর ঢুকে এলো মুখ ঢাকা এক অপরিচিত যুবক। চেহারা আর স্বাস্থ্য দেখেই তাকে যুবক বলে আন্দাজ করেছিলাম আমি। এবার নিজের মুখের কাপড় সরিয়ে সেই যুবক একটা দেশি রিভলভার বের করে আমার দিকে তাক করলো আর হুঙ্কার দিয়ে বলে উঠল, হারামজাদা, খুব পয়সার গরম না বুড়ো? কচি মেয়েদের ধরে এনে এমন ব্যভিচার করা বের করছি। আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ সেই রমণী ডুকরে কেঁদে উঠল। ইন্দ্র, ইন্দ্র, তুমি এসেছো? আমাকে এদের হাত থেকে বাঁচাও, এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো আমাকে। তোমাকে উদ্ধার করতে এসেছি, চিন্তা করো না সরমা। আজ এই বুড়ো জমিদার আর এই বেটা দালালের জান বের করে ছাড়বো। অবাঙালি চেহারার একটি লোক কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, हुजूर, ये लड़का इस छोकरी की आशिक है, हमको बंदूक के बाएं दिखाकर इधर लेके आया। माफ कीजिए हुजूर, माफ कीजिए। আমি কিছু জবাব দেওয়ার আগেই যুবকটি লোকটিকে এক ধাক্কা মেরে মেঝেই ফেলে দিয়ে এগিয়ে এসে দু হাতে আমার গলা চিপে ধরল। গর্জে উঠে বলল, ক্ষমা? কোনো ক্ষমা নেই, তোদের দুটোকেই আজ নিকেশ করবো। তার দুই হাতের নিষ্পেষণে কোকিয়ে উঠলাম আমি। আর সেই সুযোগে ওই অবাঙালি ভদ্রলোক দৌড়ে ঘর থেকে পালানোর চেষ্টা করলো। আর যুবকটি তার পিছনে এগিয়ে গিয়েও তাকে ধরতে পারল না। শেষে আমার দিকে ফিরে অশ্রাব্য সব গালাগালি দিয়ে বলল, ওই বেটা দালালকে তো আমি পরে দেখে নেব, আগে তোমার হিসেব নিব। খুব রস না? কচি মেয়েদের জীবন নষ্ট করে পয়সার গরম দেখানো, আর লোহার গরম দেখ। বলেই বন্দুকটা আমার বুকের দিকে তাক করে পরপর দুটো গুলি চালিয়ে দিল সে। বুকের বাঁদিকে প্রচন্ড যন্ত্রণায় কাতরে উঠলাম আমি। সাহায্যের জন্য দু হাত বাড়িয়ে চিৎকার করে বললাম, বাঁচাও বাঁচাও। কিন্তু কিন্তু সে যুবক আমার কথায় কান দিল না। কাতরাতে কাতরাতে দেখলাম ওই নারীকে সঙ্গে করে নিয়ে পিছন দিকের ঘোরানো সিঁড়ি বেয়ে
সে নেমে গেল। দুটো গুলির যন্ত্রণা সহ্য করতে না পেরে টলতে টলতে ঘর থেকে বের হয়ে আসতে চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না। কয়েক কদম এগিয়েই মুখ থুবড়ে পড়ে গেলাম সেই মখমল গলিতে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে অনিমেষ আবার বলল, এরপর আর আমার কিছুই মনে নেই। আমি আর নরেশ একে অপরের মুখের দিকে চেয়ে রইলাম। অনিমেষকে বিশ্রাম নিতে বলে বারান্দায় বেরিয়ে এলাম দুজনে। পকেট থেকে সিগারেট বার করে তাতে আগুন ধরিয়ে নরেশ পাকরাশি ধরা গলায় বলল, কিছু বুঝলে? একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, এতদিনে শ্রীরামপুরের মিত্রবাড়ির অত্যাচারী পূর্বপুরুষ অতীন্দ্রমোহনের মৃত্যু রহস্যর উদ্ঘাটন হলো। কিন্তু অনিমেষ যা বলছে তা কি সত্যি? এসব কি সম্ভব? আমি শেক্সপিয়ারের লেখা এক অমোঘ বাণী আওড়ালাম, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ মাই ফ্রেন্ড। আপনারা শুনলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে নরেশ পাকরাশির জাদুঘর। গল্পের নাট্যরূপদান, সূত্রধার ও কথক আমি অমিত সরকার। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তমাল মুখার্জি, এনামুল খান, শুভদীপ ঘোষ, দেবশ্রী চক্রবর্তী পণ্ডিত, সুশোভম রক্ষিত, নীল চক্রবর্তী ও আমি অমিত সরকার। প্রচ্ছদ এঁকেছেন সৌম্যদীপ গুঁই, শব্দ সংযোজনে দেবরাজ, সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত, সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে আমাদের জানান, আর ভালো লাগলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।